আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমি দেখাবো কিভাবে ইংলিশ সেকেন্ডে ইজিলি আমি আমার ফেল ঠেকাতে পারি বা নিদেন পক্ষে পাস মার্কস উঠাতে পারি। তোমরা যারা আমার আগের ভিডিওটি ইংলিশ ফার্স্ট পার্টে কিভাবে আমি ফেল ঠেকাতে পারি বা পাস মার্কস উঠাতে পারি সেটা না দেখে থাকো, আমি বলবো ভিডিওটা দেখে আসতে, লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া। তাহলে আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি আমার ওয়ান নোটের মধ্যে ইংলিশ সেকেন্ড পেপার ব্যাপারে যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটি একটু দেখে নিই। প্রথমে আছে গ্রামার পার্ট এবং পরে আছে কম্পোজিশন পার্ট। গ্রামার পার্টে আমরা যদি খেয়াল করি, প্রিপোজিশন, ফিলিং দ্য গ্যাপস উইথ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, কমপ্লিটিং সেন্টেন্সেস, রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন, মডিফায়ার, সেন্টেন্স কানেক্টর, সিনোনিম অ্যান্টোনিম, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এগুলো কিন্তু আমার সব জানার টপিক। ইংলিশ সেকেন্ড ব্যাপারে আমি একটু খুব সিম্পলি বলে রাখি, ইংলিশ সেকেন্ড পেপার কিন্তু পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার। তার মানে কি, কোনো কিছু এমন না যেটা আমার হাতের বাইরে বা আমার অদেখা কিছু আসবে। আমি আমার যে টেস্ট পেপারগুলো বা আমি আমার যে বইগুলো সেগুলো যদি একটু ভালোভাবে ফলো করি, একটু ভালোভাবে পড়ি, তাহলে কিন্তু আমি ইজিলি এখান থেকে কীভাবে কী আসতে পারে সেগুলো জানবো। আমি একটা কোয়েশ্চেন খুলে দেখাই আপনাদেরকে। এখানে আমি যদি একটু দেখি, ইংলিশ সেকেন্ড পেপারে একটা কমপ্লিট দ্য টেক্সট উইথ সুটেবল প্রিপোজিশনস, এই যে এখানে একটা বই আছে আমার এখানে লেকচার সিরিজের, এই বইটা ফলো করলে কিন্তু এইখানে আমরা কিছু কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি। আর এই কোয়েশ্চেনগুলো পেয়ে গেলে সেটার সাথে কিন্তু সলিউশনও থাকে। তার মানে কি, আমি নিজে এগুলো পড়বো, বেশি করে পড়বো, দেখবো যে কোথায় কি আছে। আর আমার যদি একটু বেসিকটাও দুর্বল থাকে, যে অ্যাকচুয়ালি কোথায় কোন প্রিপোজিশনটা বুঝবে আমি জানি না, আসলে কীভাবে ক্লজের নিয়মগুলো কি বা রাইট ফর্ম অফ ভার্বের নিয়মগুলো কি জানি না, সেটার জন্য কিন্তু আমি ইজিলি ইউটিউবে সার্চ করে ভিডিও পেতে পারি। শুধু তাই না, আমাদের প্রোলেক্স একাডেমির মধ্যেও আমরা কিন্তু একদম একটা শর্ট কোর্স বা একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করতে যাচ্ছি। সেই ভিডিওগুলো আপনারা ফলো করলে বা আমাদের এই প্রোলেক্স একাডেমির সাথে যুক্ত থাকলে আপনারা কিন্তু আপনাদের যাদের বেসিকটা একটু দুর্বল, তারাও কিন্তু অতি অল্প সময়ের মধ্যে এই বেসিকটা শক্ত করে বা স্ট্রং করে ফেলতে পারবেন। তো ইংলিশ সেকেন্ড পেপার ব্যাপারে সাজেশন একটাই, ব্যাপারটা হচ্ছে পুরোটা প্র্যাকটিসের। আমাকে অবশ্যই একটা বই, অবশ্যই কোনো রিসোর্স, অবশ্যই কোনো ইউটিউব ভিডিও, এগুলো নিয়ে বসতে হবে এবং আমাকে রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। রেগুলারলি প্র্যাকটিস করে আমি নিদেন পক্ষে দিনে 1 ঘন্টা সময় দেবো। হ্যাঁ, 1 ঘন্টা সময় দেবো জাস্ট নিজেকে পরীক্ষা করার জন্য। আমি প্রতিদিন এখানে একটা করে পরীক্ষা করব যে কীভাবে কোন জিনিসটা আমি ভালো নাম্বার পেতে পারি। মানে আমি একটা পরীক্ষা দিতে বসবো, তারপর আমি প্রিপোজিশনের পরীক্ষা দিব, দেখা গেল আমি প্রিপোজিশনে 5 পাইলাম 2, অবস্থা বেশি ভালো না। তার মানে কি, আমার প্রিপোজিশনে ল্যাকিংস আছে, আমি আবার প্রিপোজিশন অংশে বেশি ফোকাস দিব। বাট এখানে দেখা গেলো যে সুটেবল ফ্রেজেস ওয়ার্ডস, এই অংশে আমি 5-এ 4 পাইতেছি, তাহলে তো এটা নিয়ে আমার বেশি পরিশ্রম দেওয়ার দরকার নেই। আমি এটা স্কিপ করে বাকিগুলো যেখানে আমি নাম্বার কম পাচ্ছি, আবার ধরা যায় আমি রাইট ফর্ম অফ ভার্বে এখানে 7-এর মধ্যে আমি আরও কম, আমি 7-এর মধ্যে 3-4 পাচ্ছি, তাহলে কি আমাকে রাইট ফর্ম অফ ভার্বে আরও মনোযোগ দিতে হবে। ঠিক এইভাবেই আমি আমার যে টপিকগুলোতে আমি নিজে বুঝতে পারতেছি আমার নাম্বার কম, আমি শুধু সেগুলোতে ফোকাস দিব, আর যেগুলোতে আমার নাম্বার অলরেডি যথেষ্ট পরিমাণ আছে সেগুলোতে আমার ফোকাস দেওয়ার দরকার নেই। এভাবে কিন্তু আগামী 2 মাসের মধ্যে বা অল্প যে সময়টা আছে সেটার মধ্যে আমি একটা বড় নিজেকে পুশ করতে পারি এবং সেভাবে আমি অ্যাটলিস্ট পর্যাপ্ত নাম্বার পেতে পারি, যাতে গ্রামার পার্টের মধ্যে যে 60 মার্কস আছে সেই 60-র মধ্যে নিদেন পক্ষে আমি 30 পেতে পারি। 30ও না, আমাদের 40 পাওয়া উচিত, কারণ ইংলিশ সেকেন্ড পেপার ব্যাপারটা এতটাই সোজা। এবং তোমাদের লেভেলে, এইচএসসি লেভেলে ইংলিশ সেকেন্ড পেপারে কিছু জিনিস আছে, যেমন আমি বলি সিনোনিম অ্যান্টোনিম, পাংচুয়েশন, প্রিপোজিশন, ন্যারেশন, এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইজি। এইগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি বা একটু বই পড়ি, তাহলে কিন্তু আমি বেসিক আইডিয়াটা বুঝে যাব। এবং তোমরা অবশ্যই আমাদের প্রোলেক্স একাডেমিকে ফলো করবা, যাতে করে তোমরা ইজিলি এবং খুব অল্প সময়ের মধ্যে কীভাবে ব্যাপারগুলো আয়ত্ত করতে হয় সেগুলো বুঝতে পারো। এরপর আমি চলে আসি পরের অংশ বা কম্পোজিশন পার্টে। কম্পোজিশন মানে লেখালেখি। দেখো, খালি খাতা দিয়ে না আসলে তুমি কিন্তু কোনো না কোনো নাম্বার পেয়ে যাবে। বিশেষ করে কম্পোজিশনের যে 40 মার্কস আছে, 10, 15, 15, এর মধ্যে খুব ইজিলি 20 মার্কস তোলা যাবে। যদি আমার প্রেজেন্টেশন বা উপস্থাপনটা ভালো থাকে, তাহলে কিন্তু আমি কম করে হলেও 20 নাম্বার পেয়ে যাব। আমাকে যা সুন্দর করে সব কিছু লিখতে হবে। যেমন 10 নম্বর এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়ার প্রিন্সিপাল টু এস্টাবলিশ আ ডিবেটিং ক্লাব ইন কলেজ। এখানে এক্স কলেজ মানে তুমি তোমার কলেজ বা যে কোনো একটা কলেজের নাম দিয়ে দিবা। তার মানে কি, আমি যদি একটু অ্যাপ্লিকেশনটা সুন্দর করে লিখি, আমি অ্যাপ্লিকেশন লেখার নিয়মগুলো জানি, কীভাবে কোন সাইডে কোন লেখাটা থাকবে, কোথায় ডেটের পরে সাবজেক্টের আগে প্রিন্সিপালকে অ্যাড্রেস করে, এই ব্যাপারগুলো আমি যদি সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমি নিদেন পক্ষে এখানে 10-এর মধ্যে 5 পেয়ে যাবো, জাস্ট স্ট্রাকচার ঠিক রাখার জন্য। তারপর আমার যদি কোয়ালিটি ভালো হয়, ভিতরের ব্যাপারগুলো যদি আমি কোয়ালিটি মেনটেন করে করতে পারি, তাহলে কিন্তু আরামসে 8 বা 9-এর মতো পেয়ে যাব। হ্যাঁ, 8 বা 9, আমার জাস্ট হাতের লেখাটা সুন্দর হতে হবে। সেজন্য ইংলিশে ভালো করার জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না, উপস্থাপনটাই মুখ্য। ঠিক একইভাবে রাইট আ প্যারাগ্রাফ
দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং বাই ইউজিং লিস্টিং স্টাইল, মানে কি আমি লিস্ট করে করে কীভাবে কোন জিনিসটার পরে কোন জিনিসটা করলে আমি হয়তো সেই বেনিফিটগুলো পাবো, বা কীভাবে আর্লি রাইজিংয়ের মাধ্যমে আরও ভালো বা নিজের উন্নতি করতে পারবো, সেই ব্যাপারগুলো আমি ইজিলি লিখতে পাবো। এবং দেওয়া আছে 200 শব্দ, আমাকে কিন্তু বেশি কষ্ট করতে হবে না। এই রাইটিংয়ের যে ব্যাপারগুলো আমি প্রতিনিয়ত কী করব বলি, আমি যদি তোমাদের জায়গায় হতাম, আমি প্রতিদিন কোনো না কোনো জিনিস একটু লিখতাম, লেখালেখি করে আমি কিন্তু সেখান থেকে ইজিলি আমার কোনো যে বড় ভাই বা এইচএসসি দিছে এরকম কারোর সাথে আমি কথা বলতাম এবং তাদেরকে দেখাতাম যে ভাই আমার লেখাটা দেখেন, আপনি আমাকে এখানে কত দিতেন। এভাবে আমি নিজের পক্ষে 2 জনকে দেখাবো, তো 2 জন আমাকে যে নাম্বারগুলো দিবে সেটার গড় বা অ্যাভারেজে আমি বুঝবো আমার লেখাটা মোটামুটি এরকম। সাপোজ কেউ আমার প্যারাগ্রাফ দেখে আমাকে 10-এ 6 দিল, আরেকজন আমার প্যারাগ্রাফ দেখে আমাকে 10-এ 8 দিল, তার মানে আমি ধরতে পারি যে আমার লেখাটা 10-এ 7 পাওয়ার মতো। বোঝা যাচ্ছে? তো এভাবে আমি যদি নিজের পক্ষে 2 বা 3 জনকে দেখাই, তাহলে কিন্তু আমার রাইটিং বা আমার লেখার লেভেলটা কই এটা ইজিলি আমরা বুঝতে পাবো। আর তারপরেও যদি তোমাদের সমস্যা হয়, আমরা প্রোলেক্স একাডেমিতে অবশ্যই তোমাদের সাথে আছি। আমরা অবশ্যই তোমাদেরকে কীভাবে আরও ভালো করে লিখতে হয় এবং অল্প সময়ের মধ্যে কীভাবে লেখার বেসিকটা আয়ত্ত করতে হয় সে ব্যাপারেও বিস্তারিত ভিডিও থাকবে তোমাদের জন্য। ঠিক একইভাবে 12 নম্বর যদি দেখি, রাইট আ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং দ্য কজেস অফ প্রাইস হাইক ইন বাংলাদেশ, মানে মূল্য বৃদ্ধি এটার কেন হয় এবং এটার ফলাফল কী, মানুষের উপর কী ক্ষতি হয়, এইগুলো নিয়ে আমাকে সুন্দর করে লিখতে হবে। তার মানে ব্যাপারগুলো কিন্তু কোনো কিছু অজানা না। আমি যদি আমার টেস্ট পেপারগুলো বা কম্পোজিশন বইগুলো ফলো করি, এই বিষয়বস্তু এই ম্যাটারগুলো নিয়ে কিন্তু অলরেডি লেখা আছে। তার মানে কি খুব ইজিলি কী লিখতে হবে না লিখতে হবে সে ব্যাপারে একটা বেসিক বা প্রাইমারি আইডিয়া আমি আশেপাশের বই বা একটু ইউটিউব ঘাটলে বা একটু ChatGPT ব্যবহার করলে কিন্তু আমি পেয়ে যাব। এখন তো ChatGPTর যুগ, ইজিলি আমি যে ব্যাপারটা বুঝতে পারতেছি না বা যে ব্যাপার আমার নলেজ নেই, আইডিয়া নেই, তাকে বলেই কিন্তু আমি ইজিলি আমার যে নেসেসারি বেসিক ইনফরমেশন সেই বেসিক ইনফরমেশনটা হলে আমি পেতে পারি। তাহলে এভাবে যদি আমরা ভাবতে যাই, খুব ইজিলি কিন্তু আমরা রাইটিংয়েও 40-এর মধ্যে 15 পেতে পারি। এভাবে আমরা দেখলাম আমি যদি গ্রামার পার্টের মধ্যে 60-এর মধ্যে কম করে হলেও 30 পাই, আর রাইটিং পার্টে বা কম্পোজিশন পার্টে কম করে হলে 20 পাই, তাহলে 30 আর 20 আমার 50 এসে পড়ে। ফেল তো অবশ্যই থাকবে এবং আরেকটু পরিশ্রম দিলেই কিন্তু আমি 50 বা 60-এর ঘরে পেয়ে যেতে পারি। তার মানে এ বা এ মাইনাস পাওয়াটা কিন্তু কোনোভাবেই ডিফিকাল্ট না। তোমরা যারা এখনও ভয় আছো যে তোমরা আগামী 2 মাসের মধ্যে অতি অল্প সময় এবং তার মধ্যে তোমরা তোমাদের পাস মার্কস তুলতে পারবা না, আশা করি তারা আমার ভিডিওটা দেখার পর আর অহেতুক ভয়ের মধ্যে থাকবে না। আজকের জন্য এতটুকুই। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাদের প্রোলেক্স একাডেমিকে অবশ্যই ফলো করবা এবং তোমার বন্ধুদেরকেও বলবা আমাদের সাথে যুক্ত হতে। ধন্যবাদ সকলকে।